আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। নেপালে যারা আন্দোলন করেছে, যারা বিপ্লব করেছে, গত সেপ্টেম্বরে একটা অভ্যুত্থান হয়েছে নেপালে। সেখানে জেনজি যারা আছে, তরুণরা রাজপথে নেমে সেখানের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটি আন্দোলন করে। সেই আন্দোলনকারীরাই এখন যে বর্তমান নির্বাচন চলছে, সেই নির্বাচনে সরকার গঠন করতে চাচ্ছে। বালেন্দ্র নামের একজন তরুণ, যিনি কাঠমান্ডুর মেয়রের দায়িত্ব পালন করেছেন অলরেডি, তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তার বয়স 35। এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে খবরে দেখতে পাচ্ছি যে এই জেনজি যারা আছে, যারা তরুণ, যারা আন্দোলন করেছে, তারাই সরকার গঠন করতে যাচ্ছে নেপালে। খুবই ইন্টারেস্টিং একটি খবর আমাদের এই সাউথ এশিয়ার একটি দেশ। আমরা লক্ষ্য করেছি গত কয়েক বছরে এই সাউথ এশিয়াতে আমাদের যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন সার্ক, এখানে এই সার্ক যেটা সাউথ এশিয়ার, এখন তো 8টা দেশ, আগে 7টা দেশ নিয়েছিল। তো এই সার্কের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের এই দক্ষিণ এশিয়ায় শান্তি চলমান থাকার জন্য, সম্প্রীতি ইত্যাদি থাকার জন্য একটি অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল, সেটা নাম সার্ক। এই সার্ক এখন শুধুই নামে মাত্র। যদি কোনো বিসিএস পরীক্ষায় বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আগে তো অ্যাভেলেবেল আসতো, এখন সেটাও আসে না। সার্ক, এই পুরো সাউথ এশিয়াতে সার্কের যে কার্যক্রম ছিল, এই সার্কের কার্যক্রমকে প্রায় ধ্বংসের পথে এনেছে একমাত্র ভারত, ইন্ডিয়া। সে এই সাউথ এশিয়াতে নিজেকে সে বড় ধরনের মোড়ল ভাবছে। শুধু সাউথ এশিয়াতে না, সে বিশ্বের অন্যতম একটি পরাশক্তি হয়ে ওঠার স্বপ্ন দেখে আসছে। যদিও আমরা সেটা কিছুদিন আগে সেটা দেখেছি, সারা বিশ্বে তারা উলঙ্গ হয়ে গেছে। তাদের কতটুকু শক্তিমত্তা আছে, কি সক্ষমতা আছে, তারা যে কত ভীতু, তারা যে কত কাপুরুষ, সেটা সারা বিশ্বের কাছে প্রমাণিত হয়ে গেছে, উন্মোচন হয়ে গেছে পাকিস্তানের সাথে একটা দ্বন্দ্বে গিয়ে। তারা ট্রাম্পের কাছে বিচার চলে গেছে, ট্রাম্পের কাছে বিচার দিয়েছে না, ট্রাম্প নিজেই সমাধান করতে ভারতকে ফোন করেছে। তো সেখানে ভারত পাকিস্তানের উপরে আক্রমণ করেছিল, পাকিস্তান ভারতের উপরে মারাত্মক আক্রমণ করে। পাকিস্তান একদম অবস্থা, তাদের 12টা বেজে যায়, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। পরে এটার মধ্যস্থতা করে আমেরিকা, যেখানে আমেরিকাকে বা অন্যান্য দেশকে বোঝাতে চাচ্ছিল, রাশিয়াকে, যা পঞ্চশক্তি যেটাকে বলে জাতিসংঘের, ফ্রান্স, চায়না, রাশিয়া এবং ইউকে এবং ইউএসএ, এই 5টি দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য, পঞ্চশক্তি নামে পরিচিত। তাদের সকলেরই পারমাণবিক বোমা আছে। এর বাইরে ভারত পাকিস্তানে আছে। তো পাকিস্তান দীর্ঘদিন যাবৎ জাতিসংঘের স্থায়ী সদস্য হতে চায়, বড় একটা শক্তি তারা প্রদর্শন করতে চায় যে আমরা অনেক শক্তিশালী একটি দেশ। কিন্তু সেটা পাকিস্তানের সাথে দ্বন্দ্বে গিয়ে সেটা উন্মোচিত হয়ে যায় যে তারা অত্যন্ত, এখন পর্যন্ত অনেক নিম্নমানের, তাদের কোয়ালিটি অত হাই হয় নাই। এখন এই মধ্যপ্রাচ্যের সম্প্রতি আরো একটা ঘটনা ঘটিয়েছে। মধ্যপ্রাচ্যের ছোট্ট একটা যা বাস্টার্ড দেশ, যে দেশটার নামটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না, সেই দেশটার জনসংখ্যা সব মিলিয়ে 1 কোটির মতো, আর ভারত হচ্ছে প্রায় 147 কোটি, প্রায় 150 কোটির কাছাকাছি। তার জিডিপিও অনেক 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 হাই, আয়তন বিশাল ভারত।
কিন্তু মনে হচ্ছে যেন মধ্যপ্রাচ্যের সেই বাস্টার্ড দেশ, তার গুরু দেশ, তার বড় ভাই দেশ, তার ওস্তাদ, তার অধীনে চলে, এরকম একটি ভাবভঙ্গি আমরা দেখতে পেলাম। প্রায় দেখতে পাই, মাত্র কয়েকদিন আগেও সেটা দেখতে পেলাম। তো যাই হোক, এই কথাগুলো বলার কারণ হচ্ছে সাউথ এশিয়ার দেশগুলোর ব্যাপারে কথা বলতে গিয়ে এগুলো আসছে উদাহরণ। আমাদের সাউথ এশিয়াতে এখন আফগানিস্তানও যুক্ত আছে, যেটা আগে ছিল না। তো এই সাউথ এশিয়ার দেশ নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান। তো আমরা সাউথ এশিয়াতে একটি নীরব বিপ্লব দেখতে পেয়েছি সাউথ এশিয়ার দেশগুলোতে। সাউথ এশিয়ার দেশগুলোতে নেপালে আমরা দেখেছি যে সেখানে তরুণরা বিশাল একটি বিপ্লব করেছে, আমরা যেটা দেখেছি গণমাধ্যমে। এই বিপ্লবটা সফল হয়েছিল। এখন এই বিপ্লবীরাই রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং একটি ব্যাপার। তো এই আমরা শ্রীলঙ্কায় দেখেছি যারা বিপ্লব হয়েছে, সেখানে যে রাজাপাকসের সরকার পালিয়ে গেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ছিল শ্রীলঙ্কারটা। এই শেখ মুজিব হাসিনার মতন পরিস্থিতি, তাদের মূর্তি টুর্তি রেখে তারা পালিয়েছে, তাদেরকে পিটানো হয়েছে, তাদের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। আমরা ভুটানও সামান্য কিছু পজিটিভ খবর জানি ভারতের সাথে তাদের সম্পর্কে। আমরা পাকিস্তানে অবশ্যই একটু দুঃখজনক যে মিস্টার ইমরান খান একজন ক্যারিশমেটিক লিডার, তিনি 1 বছরের বেশি সময় থেকে আর তিনি থাকতে পারেন নাই। যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র এবং অন্যান্য কয়েকটি দেশের ষড়যন্ত্রে সেখানে যারা ভারতের দালাল আছে, যুক্তরাষ্ট্রের দালাল আছে, তারা তার বিরুদ্ধে আরো বেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাকে ক্ষমতাচ্যুত করে, তাকে জেলে দেয়। তারপর সেখানে শক্তি যারা সরকারে আছে, অন্তত পক্ষে তো ভারতকে তারা ছাড় দেয় না। বাংলাদেশে হাসিনা ভারতের কৃতদাস হিসেবে কাজ করেছে, ভারতের এজেন্ট হিসেবে। তার বাবা গুন্ডা শেখ মুজিবুর রহমান তো 1 নম্বর দালাল ছিল ভারতের। তো আমরা এখানে দেখেছি বাংলাদেশে যে 24শে জুলাই একটা বিপ্লব হয়েছে, সে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে হাসিনা। 5 আগস্ট একটি বিপ্লবের রেজাল্ট হয়েছে, 8 আগস্ট সরকার গঠন হয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে যারা বিপ্লবী তাদের থেকে 2 জন উপদেষ্টা হয়, যে তরুণ জেনজি যারা, তাদের থেকে 2 জন উপদেষ্টা হয়, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই দুই তরুণ উপদেষ্টা হয়। এবং আরেকজন তরুণকে প্রথম কিছুদিন তাকে সেক্রেটারি অবস্থায় প্রতিমন্ত্রী পদমর্যাদায় নেওয়া হয়, পরবর্তীতে তাকে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা বানানো হয়, মাহফুজ আলম নামে। যে আমরা এটা লক্ষ্য করেছি যে একটি ইন্টারিম সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারটা গঠন হয়েছে বিপ্লবের, আমরা যে বিপ্লবটা করেছি সকলে মিলে, সে বিপ্লবী সরকার আর হয় নাই। সেখানে সেই রেখে যাওয়া যে যারা ফ্যাসিবাদ ছিল, সন্ত্রাস ছিল, ভারতের দালাল ছিল, তাদের রেখে যাওয়া চুপ্পু রাষ্ট্রপতির চেয়ারে, তার অধীনে শপথ নেওয়া, সেখানে গিয়ে শপথ গ্রহণ করা, এগুলো আমরা দেখেছি। ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই সরকারটাকে আমরা দেখলাম যে এখানে সে আওয়ামী লীগের ছায়া, ফ্যাসিবাদ যারা আওয়ামী লীগের ছায়া, সেই বাম রাম ভারতের দালাল, প্রথম আলো সকল যারা ডেলি স্টার, যারা সেখানে সেই পরিবারের লোকজন, যারা 111 ঘটিয়েছিল, সেই কুশীলবরা, তারাই উপদেষ্টা হয়ে যায়, বিভিন্ন পদে বসে যায়। বাম রাম সেকুলার ছাত্র ইউনিয়ন করা লোকজন, তারা হয়ে যায় সরকারের গুরুত্বপূর্ণ লোকজন। এরা আস্তে আস্তে ষড়যন্ত্র করে থাকে। যারা বিপ্লব করেছে জেনজিরা, এবং জামাত ইসলাম হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, যারা
এই আন্দোলনটা করেছে, জুলাই যা বিপ্লব সফল করেছে, তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের পেট্রোনাইজ ছিল অন্যতম, এবং বাংলাদেশের আম জনতা নেমেছে, তরুণরা নেমেছে, জেনজিরা বিশেষ ভূমিকা রেখেছে। সবকিছু বলতে গেলে অনেক সময় লাগবে। সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারটা বিপ্লবের স্পিরিটটা ধারণ করতে পারেনি এবং তারা মির্জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা মির্জাফর করেছে যারা গর্তের মতো লুকিয়েছিল, যারা ভারতের দালালি করেছে, যা হাসিনার ভয়ে প্রস্তাব করে ভরে দিত, যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে চলতো গত 17 বছর, সেই বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যদিও বেগম খালেদা জিয়া সেরকম ছিলেন না, তার দলের লোকজন চরমভাবে বেইমান, মুনাফিক, তারা তাদের সাথে একটা আঘাত হয়, একটা যোগসাজশ ঘটে সেই অন্তর্বর্তীকালীন সরকারের। তারা বিশেষ বেইমানি করে, ষড়যন্ত্র করে এই সেই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেয় 12ই ফেব্রুয়ারি নির্বাচনে। নীল নকশা করে, একটি ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেয়। জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে না ভোট দেওয়ার পরেও, জেনজিরাও ক্ষমতা পায় না। জেনজিরা এখন দৌড়ের উপরে, তাদের মান সম্মান নিয়ে টানাটানি। এবং যারা জেনজিতে ক্ষমতায় ছিল বা জেনজিরাও বিভিন্ন ধরনের বিতর্কিত ঘটনা ঘটিয়েছে গত 1.5 বছরে। সব মিলিয়ে তারপর পাকিয়ে ফেলেছে বাংলাদেশের বিপ্লবীরা, জেনজিরা মার খেয়েছে। নেপালে যেরকম সরকার গঠন করতে যাচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে, বাংলাদেশে সেই জেনজিরা, সেই তরুণরা মার খাচ্ছে। এই দোষ সকলেরই আছে, এই জেনজিরও আছে যারা অতি বাড়াবাড়ি করেছে, এবং ষড়যন্ত্র মির্জাফরিত বিএনপির ছিলই। মহান আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম।